নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রেশনে খাদ্য সামগ্রীর নিম্নমান নিয়ে ক্ষোভ এলাকাবাসী। বারংবার বিভিন্ন ব্লকে একই ঘটনা নিয়ে ক্ষুব্ধ মানুষ রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক এবং মালবাজার থানার পুলিশ। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তাতে যোগ্য ভোটারের নাম বাদ গেলে সংবিধান হাতে আন্দোলনে নামবেন হুঁশিয়ারি তৃণমূল নেতার। শুক্রবার এই নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের এসসি ওবিসি সেলের। ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় টোটো এবং চার চাকার মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় 3 জন। জানা গেছে, ফুলবাড়ির দিক থেকে যাত্রী বোঝাই করে একটি টোটো আসছিল জটিয়াকালীর দিকে। তার ঠিক উল্টো দিকে আসা একটি ছোট চাকার ট্রাক টোটোটিকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। এরপর এলাকাবাসীরা ছুটে এসে সেই আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। ততক্ষণে খবর পেয়ে ছুটে আসেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে ছোট গাড়িটিকে থানায় নিয়ে যান এবং গোটা ঘটনার তদন্তে জলপাইগুড়ি থানার পুলিশ। এই গাড়িটা ওই দিক থেকে আসছিল, আর ওই গাড়িটা ওই দিক থেকে আসে না, ডাইরেক্ট একেবারে ওইখানে ভিতরে ঢুকছে, ওই পাশার দিকে লাগে। আচ্ছা, এটা কি মানে টোটোটা কোন দিকে যাচ্ছিল? ওই দিক থেকে শিলিগুড়ি থেকে আসছিল। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি দিকে আসছিল না, ফুলবাড়ি যাচ্ছিল। আচ্ছা, তো আর ওই চার চাকাটা এই দিক থেকে আসছিল, এইখানে ভিতরে ওই কাটাতে ঢুকে। কি করে হলো, মানে কি মানে ওভারটেক করতে গিয়ে না কি করে? ওভারটেক না, কাটাতে ঢুকবে, ও কাটাতে ঢুকবে আর আমরা ওই দিক থেকে আসতেছিল। আচ্ছা আচ্ছা, ওই পিছন দিকে আমার গাড়িটা এইটা লাগে। আচ্ছা, আহত হয়েছে কজন? হ্যাঁ, আহত আমরা 3 জন। টোটো কি আপনারই? না না, আমার না। টোটোতে ছিলেন আপনারা? আমরা প্যাসেঞ্জার। মহিলা ছিল কি? মহিলাটা ছিল, সিভিল। চোট লাগছে? ওর মাথা ফাটে একদম রক্ত বাইরে হয়ে গেছে পুরো। কোথায় হয়েছে এটা ঘটনাটা? এইখানে। কি জায়গার নাম এটা? এটা ফুলবাড়ি। কি নাম আপনার? সোলেমান। ঘরের পেছনের বেড়া ভেঙে চুরির চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া ভবেশ্বরপাড়া এলাকায়। জানা যায়, রবীন্দ্র এবং তার স্ত্রী শিবানী রায় ও তার সন্তানকে নিয়ে বাড়ির গেটে তালা দিয়ে মঙ্গলবাড়ি হাটে যায়। এরপর ফিরে এসে ঘরে ঢুকতেই দেখে তাদের চক্ষু চড়ক গাছ। তারা দেখেন ঘরের আলমারি খোলা, বিছানাও এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর দেখেন ঘরের বেড়া ভাঙা অবস্থায় রয়েছে। যদিও কোনো কিছু নিয়ে যেতে পারেনি চোর। এই বিষয়ে মেচেলি থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে তারা জানান। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 3টার দিকে চালসায় গেছিলাম, তো চালসা থেকে আসতে আসতে আমার দেরি হয়েছে। 5টার সময় বাড়ি আসছি। বাড়িতে এসে দেখি যে সব কিছু আমার জিনিস এলোমেলো। আমি তো গুছায় রেখেই গেছিলাম। দেখি আমার গডরেজ খোলা, ভেতরের গডরেজটাও কপারটাও খোলা, বক্স খাটের কপার খোলা, বিছনাপত্র সব এলোমেলো, ব্যাগটা সব আমার এলোমেলো হয়ে আছে। এইভাবে যদি দিনের বেলা যদি চুরি হয় তাহলে রাত্রে কি হবে? আর মানুষ এইভাবে কীভাবে থাকবে? এইভাবে তো থাকা সম্ভব না। না, এখন কি করা যাবে? এখন আমার এত কিছু জিনিসপত্র ছিল, এখন আমার তো মাথায় একটা চিন্তা যে আমি এত কিছু জিনিস যদি বাড়িতে যদি রেখে যাই, তাহলে আমার তো বাইরে যাওয়া তো কোনো মানে ইসেই হবে না, সম্ভাবনাই হবে না যে এত কিছু জিনিস কি মানে হাতে করে নিয়ে যায়, ব্যাগে করে নিয়ে যায়, বাড়িতেই না সব কিছু রেখে যায়। তখন কি করব? এখন প্রশাসন যদি কিছু যদি করে, হ্যাঁ অভিযোগ তো করতেই হবে। এটা তো না করলে তো হবে না। না, এখন আমার বাড়িতে চুরি হইলো, আর কদিন পর আমার পাশের বাড়িতে চুরি হবে, এরকম করে তো হবে না। তাহলে তো চোরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমার তো মনে হচ্ছে সেটাই। কেন, আমার সোনাদানা তো আমার সবই ছিল, গডরেজের কপাটেই ছিল, তো আমার সোনাদানা জিনিসে হাত দেয়নি। আমার ব্যাগে জমির কাগজপত্র যে ছিল ওটা দেখতেছি যে এসে যে ব্যাগটা খোলা আছে, কিন্তু সোনাদানা আমার সবই আছে দেখলাম। তো এইভাবে এরকম করে জমির কাগজগুলোই খুলে দেখছে? হ্যাঁ, ব্যাগ তো খোলাই আছে, যে আপনার সামনেই না আছে ব্যাগটা খোলা। কি নাম? খোলাই আছে। আমার নাম শিবানী রায়। কোন জায়গা এটা? দক্ষিণ ধূপঝোড়া ভবেশ্বরপাড়া। মালবাজারের ঐতিহাসিক চীনা কবরস্থানের আবর্জনার স্তূপে আগুন, আর এতে ক্ষুব্ধ এলাকাবাসীরা। মালবাজার শহরের
8 নম্বর ওয়ার্ডের পালপাড়ায় অবস্থিত ঐতিহাসিক চীনা কবরের মাঠ দীর্ঘদিন ধরে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হওয়ায় অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই জমে থাকা আবর্জনায় হঠাৎ আগুন লেগে ঘন কালো ধোঁয়ায় ছেড়ে যায় চারিদিকে। ধোঁয়ার জেরে কাশি, গলা ব্যথা এবং অ্যালার্জির মতো শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন অনেকে। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিলর মনিকা সাহার বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দা রনি পাল, অমিত রায় এবং অমিত সিংহ বলেন, দীর্ঘদিন ধরে দুর্গন্ধ এবং মশা মাছির উৎপাত সহ্য করতে হচ্ছে। এলাকায় এক শিশুর ডেঙ্গু হয়েছে, তবুও আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। নাগরিক মালা লামা জানান, আমার হাঁপানির সমস্যা রয়েছে, ধোয়ার কারণে অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়ে কাউন্সিলর মনিকা সাহা বলেন, শুক্রবার থেকে ওই এলাকায় আর কোনো আবর্জনা ফেলা হবে না। তবে এই নোংরা আমার আমলের নয়, আগের থেকেই এখানে ফেলা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। কার মালিকানা নিয়ে ঝামেলা হয়, তারপরের থেকে দেখলাম এটা কিছুটা অংশ মন্দির গেল, কিছুটা অংশ এই যে নোংরা ফেলে ভর্তি করছে। নোংরা বলতে দুর্দান্ত জঘন্য সব ময়লা, এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে বাচ্চাদের পটি টটি, মেয়েদের যত সব আনইউজ জিনিস সব ফেলবে। মরা টরা, কুকুর মরা টরাও এখানে মাঝে মধ্যে ফেলে। মানে এখানে গন্ধে আমরা তো থাকতে পারি না। মানে প্রচণ্ড, বাড়িতে ঘরে ঘরে সবার ঘরে ঘরে মাছি ভর্তি। এখন এটা 8 নম্বর ওয়ার্ডের থেকে করানো হচ্ছে। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর এটা করাচ্ছে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওই যে 8 নম্বর ওয়ার্ডের যত মানে নোংরা আবর্জনা হয় সেটাই হচ্ছে ওই এখানটা ফেলানো হচ্ছে প্রতিদিনই। আপনারা সকালবেলাও যদি আসেন, সকালবেলাও আসলে দেখতে পারবেন যে পুরসভার যে ওয়ার্ড নাম্বার 8 যে ভ্যানগুলোতে যে থাকে নোংরা, ওটাই এখানটায় ফেলানো হচ্ছে। যত নোংরা আছে সব এখানে ফেলা। আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর জানে, কাউন্সিলরকে জানানো হয়েছিল, জানানো হয়েছিল। কাউন্সিলর জানে, কাউন্সিলর সবই জানে। বাইরের থেকে যেটা ফেলানো হয় কাউন্সিলরকে বলা হয়েছিল। তো কাউন্সিলর তার পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন আপনাদের? কাউন্সিলর বলছিল যে বাইরের থেকে যেটা ফেলে সেটা ফেলতে বারণ করছিল। তো তখন আমরা বলছিলাম যে আমি তো থাকবো না, তখন যখন ফেলবে তখন কি করে দেখবো, সবসময় তো আমরা থাকতে পারবো না। তো লিখিত কোন অভিযোগ চেয়ারম্যানকে জানিয়েছেন আপনারা? জানি না, আমরা এখন যাব চেয়ারম্যানের কাছে, এখন সবাই একসাথে যাব, দেখি চেয়ারম্যান কি বলে। এটাই। আপনার নাম? আমার নাম রনি পাল, আমি 13 নম্বর ওয়ার্ডের, মানে আমার বাড়ির সামনে থেকে 8 নম্বর ওয়ার্ড শুরু। আমার কাউন্সিলর উৎপল ভাদুরী চেয়ারম্যান। তো এখানটা যারা আছে 8 নম্বর আর 13 নম্বর মানে দুটা ওয়ার্ডেরই লোকজন আছে। সীমানাবর্তী এলাকা। হ্যাঁ, সীমানাবর্তী এলাকা, রাইট। একদিকে তিস্তার জলে মাছের মড়ক, অন্যদিকে ডুয়ার্সের নদীগুলিতেও ভেসে উঠছে মৃত মাছ। এই মাছ খেলে হতে পারে ক্যান্সার, জানিয়ে দিল জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। তিস্তা থেকে নাগরাকাটা, রাঙাতি, ডুয়ার্সের বিভিন্ন নদীতে হঠাৎ ভেসে ওঠা মাছের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে সকলের মধ্যে। কোথাও নদীর বুক জুড়ে মাছের স্তূপ, কোথাও আবার লোভী কিছু মানুষই মৃত মাছ তুলতে ব্যস্ত। মৎস্য দপ্তরের অভিযোগ, নদীর জল কমতেই অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে দ্রুত লাভের আশায় মাছ ধরছে। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীয়ালি মাছ, জলজ উদ্ভিদ এবং ক্ষুদ্র প্রাণীকুল। বিষাক্ত মাছ বাজারে গেলে মানুষের স্বাস্থ্যের বড় ঝুঁকি তৈরি হচ্ছে। নজরদারি বাড়িয়েছে মৎস্য দপ্তর, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে। পরিবেশবিদদের দাবি, এই প্রবণতা অবিলম্বে বন্ধ হোক। কিছু দেখলাম তাতে করে বিষ, ওখানে পয়জন বা বিষ কিছু ব্যবহার করেছে, যার কারণে মাছ মারা গেছিল। এবং মাছগুলো যেগুলো ভেসে উঠেছিল মরা মাছ, সেগুলো স্থানীয় এলাকার লোকজন তারা ওইগুলো ধরে নেয়। আর হয়তো বাকিটা হয়তো জলের সঙ্গে ভেসেও যেতে পারে, কিন্তু সেটা দেখা যায়নি আমরা। কিন্তু এই যে মাছ যারা মেরেছে তারা সত্যিকারের সমাজবিরোধী, বা এরা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, ভয়ঙ্কর ক্ষতি এটা। এই মাছ খেলে কি শরীরের ক্ষতি হতে পারে? এই মাছ, এটা হলো বিষের মাছ এবং বিষ দিয়ে ধরা মাছ। এর মাছের শরীরে পুরো বিষটা থেকে যায়। এই বিষটা মানুষের শরীরে যদি চলে আসে তাহলে মানুষের সাংঘাতিক ক্ষতি হবে, এমনকি মানে ভবিষ্যতে তার ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এই মরা মাছ খেলে। কি ধরনের বিষ এগুলো দিচ্ছে? এই ধরনের বিষ বলতে এই কী ধরনের বিষ সেটা হয়তো শনাক্ত না, পরীক্ষা নিরীক্ষা না করলে বলা যাবে না। তবে এই বিষগুলো পেস্টিসাইড হতে পারে, কীটনাশক হতে পারে, বা বিষ, বেগুন সবজিতে যে বিষগুলো দেয়, এইসব বিষের যে কোনোটা হতে পারে। বহু মানুষ চাষের, অবশ্যই চাষের বিষও হতে পারে, জমিতে যে বিষ ব্যবহার করে, ফসলে যে বিষ ব্যবহার করে সেটাও হতে পারে। সে ড্রাম ধুলে খুব বেশি এতটা ক্ষতি করবে না। একটা ভালো পরিমাণ বিষ না দিলে কিন্তু অতটা জলের মধ্যে এফেক্ট পড়বে না। এবং বিষটা যত দূর পর্যন্ত যাবে
ততদূর পর্যন্ত শুধু মাছ নয়, মাছ সমস্ত প্রাণী, জলজ সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যায়। এটা পরিবেশের ক্ষতি, জীব বৈচিত্র্যের বিনষ্ট হওয়া। এই যারা এই কাজ ব্যবস্থা নেওয়া এরা তো অপরাধ, এটা হলো দণ্ডনীয় অপরাধ। এদের ধরলে আইন এদের জেল জরিমানা দুটোই হতে পারে, আর্থিক দণ্ড এবং জেল একসঙ্গে দুটোই হতে পারে। মাটিকাড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এসটিএফ পুলিশের গাড়ির চালক, এলাকায় চাঞ্চল্য। মাটিকাড়া থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো পুলিশের এসটিএফ এর গাড়ির চালক জিৎ ঠাকুরকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার ওই মহিলা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2 বছর আগে জিৎ ঠাকুরের সঙ্গে পরিচয় হয় ওই মহিলার। অভিযোগ চলতি বছরে 21শে অক্টোবর মহিলার বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর মানসিক আঘাতের কারণে কিছুদিন অভিযোগ করতে পারেননি বলে দাবি করেছেন তিনি। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং সূত্র ধরে অভিযুক্তকে তার মাটিগাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ শিশু অধিকার আয়োগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদের কক্ষে বয়ঃসন্ধিকালের বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই সেমিনারে উত্তরবঙ্গের 7টি জেলার শিশু সুরক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের অংশগ্রহণ ছিল। এছাড়াও জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিষয়ের 100 জন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছিলেন। জলপাইগুড়ির জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। মূলত ছেলে এবং মেয়েদের বয়ঃসন্ধিকালের জন্য কি ধরনের পরিবর্তন আসে, তার জন্য কি কি করণীয় সেটি নিয়েও আলোচনা করা হয়েছিল। এই সেমিনারে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। সেটা আপনি পুরুষ বলুন, নারী বলুন, বা যারা পুরুষের দেহে নারীর মানে মতো ফিল করেন, ট্রান্সজেন্ডার যাদেরকে বলা হচ্ছে, সেরকম প্রত্যেকের জীবনেই বয়ঃসন্ধিকাল এই সময়টা খুব জরুরি। আর ওই ছোটোবেলা থেকে শিশুকাল থেকে, যদিও আইন অনুযায়ী শিশুকালটাও পরে বয়ঃসন্ধিকালটা রয়েছে, কিন্তু একেবারে আমরা যারা ছোট বলতে যা বুঝি, শিশু এবং অ্যাডাল্টের মধ্যে যদি আমি ধরি, তাহলে এই বয়ঃসন্ধিকালটা কিন্তু একটা ওই ট্রানজিশন, যখন আমি আর ওই ছোট বেবি নেই, হ্যাঁ, কিন্তু ইয়াং হচ্ছি আস্তে আস্তে এবং অ্যাডাল্টের দিকে এগোচ্ছি। তো এই সময়টা কেন জরুরি না, আমাদের শারীরিক মানসিক অনেক পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জেসগুলো হয়, আমাদের মানসিকতায় পরিবর্তন হয়। তো এই সময়টা আমরা আলোচনায় বারবার দেখছিলাম যে এই সময়টা মনে হয় আমি বড় হয়েছি, অথচ বড়রা ভাবে আমি বড় হইনি। ছোটদের সাথে গিয়েও ঠিক বসে ছোটদের মতো ব্যবহার করতে পারি না। তো শুধুমাত্র বড়রা বুঝবে তা না, ওই নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, এটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা দেখি যে মানে যারা বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সমস্ত ছেলেমেয়েরাও যাতে নিজেদের সমস্যাগুলো বুঝতে পারে, নিজেদের ভালো জায়গাটা বুঝতে পারে, মন খারাপটা বুঝতে পারে, হ্যাঁ, তারা তাদের কি ব্যবহার তাদের নিজেদের কাছেও আজব লাগছে, হ্যাঁ, তো সেইগুলো নিয়ে কেন ঘটে, কি ঘটে, এর মধ্যে ছেলে মেয়ে নির্বিশেষে আলোচনাটা হলো। পিরিয়ড নিয়েও যখন আলোচনা হলো তখনও ছেলেদের জানা দরকার। এই পিরিয়ডটা তো আমাদের একটা শারীরিক কার্যাবলীর মধ্যে পড়ে, হ্যাঁ, এবং প্রত্যেকটি মহিলার সাথে, মেয়েদের সাথে এটা ঘটে। বোয়ালমারী কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন, খুঁটি পূজার মধ্য দিয়ে হলো তার শুভ সূচনা। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী উদযাপনের সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে। ঢাকের বাদ্যি এবং এক গুচ্ছ ঐতিহ্যবাহী কর্মসূচির মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি এলাকার মহিলারা এই শুভ অনুষ্ঠানে অংশ নেন। রজত জয়ন্তী উপলক্ষে আগামী 26, 27 এবং 28 ডিসেম্বর আয়োজিত হবে খ্যাতনামা শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অন্যান্য দিনগুলোতেও টিভি চ্যানেলে পারফর্ম করা বহিরাগত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার ব্যবস্থা রয়েছে। রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক হরিশ চন্দ্র রায় জানান, 3 দিন ব্যাপী নানান অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই পরিকাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানান। সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকেও ক্লাবের উদ্যোগ রজত জয়ন্তী উপলক্ষে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
আজকে আমাদের কাঁঠালতলা ক্লাবের পক্ষ থেকে খুঁটি পুজো ছিল, তার কারণ আমাদের ক্লাব এবছরই রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করছে এবং বছর শেষে ডিসেম্বরের 26, 27, 28 এই 3 দিন ব্যাপী যে বিচিত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে তারই আমরা শুভ মহরত এখানে খুঁটি পুজোর মাধ্যমেই শুরু করলাম। মানে আপনাদের মূল প্যান্ডেলটা যে অনুষ্ঠান হবে সেটা কোথায় হবে, কোন জায়গাটা হবে? আমাদের এই কচুয়া বলমারি হাই স্কুল যে খেলার মাঠ, সেই ক্রীড়া ময়দানেই আমাদের অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি আয়োজন সব এখানেই হবে। মানে আজ থেকেই শুরু হয়ে যাবে? আজ থেকেই আমাদের রজত জয়ন্তী বর্ষের যে মূল অনুষ্ঠান শুভারম্ভ সেটা শুরু হয়ে গেল এই খুঁটি পূজার মধ্যে দিয়ে। খুঁটি পুজোর মধ্য দিয়ে। কি নাম এবং কি দায়িত্বে রয়েছেন? আমি হরিশচন্দ্র রায়, কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক। ফের লোকালয় থেকে উদ্ধার করা হলো 12 ফুটের কিংকোবরা। ময়নাগুড়ি ব্লকের রামশাই চটুয়া বস্তি থেকে উদ্ধার হলো কিংকোবরা। রামশাই চটুয়া বস্তি এলাকায় স্থানীয় বাসিন্দা দশরথ ওরাওয়ের ধান খেতে বৃহস্পতিবার বিকেলে কিংকোবরাটি নজরে আসে মাঠে খেলতে থাকা শিশুদের। তারা আতঙ্কে দৌড়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়, এরপর সকলেই ছুটে এসে ধান খেতে কিংকোবরাটিকে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামসারি মোবাইল স্কোয়াডের বনকর্মীরা। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় বনকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি পিপিএস এর সদস্যরা। সন্ধ্যা নাগাদ বনকর্মী এবং পিপিএস এর সদস্যরা যৌথভাবে কিংকোবরা সাপটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিংকোবরাটি লম্বায় 12 ফুট। এদিন রাতে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে যাবো, এখানে এখানে কাছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গা, হ্যাঁ এই জায়গা কাছে। তারা তারা ঢুক দাঁড় করে, দাঁড় করে, দাঁড় করে, দাঁড় করে। আজকে রামসাই চটুয়া বস্তি দশরথ ওরাওয়ের বাড়ির যে ধান ক্ষেত ছিল সেখানে একটা কিংকোবরা সাপ, সেখানে বাচ্চারা খেলতে গিয়ে দেখতে পায়। তারপরে সে চিৎকার করে বাচ্চাগুলো বাড়িতে যায়, বাড়িতে অভিভাবকদের খবর দেন। তারপর সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর দেন। মোবাইল স্কোয়াড গিয়ে সেই জায়গাটাকে প্রথমেই ঘিরে ফেলে এবং লোককে সরিয়ে দেয় যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা যাই এবং রামসাই মোবাইল স্কোয়াড এবং পিপিএস যৌথ উদ্যোগভাবে এই সাপটিকে উদ্ধার করা হলো। এটা অনুমানিক 11 ফিটের উপরে হবে, তবে এই সাপটি সুস্থ আছে, তাই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের এসসি ওবিসি সেলের প্রতিবাদ মিছিল। যোগ্য ভোটারের নাম বাদ গেলে মানুষ সংবিধান হাতে রাস্তায় আন্দোলনে নামবেন, হুঁশিয়ারি তৃণমূল নেতার। নেপালের জেনজি আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রকারান্তে কেন্দ্রীয় সরকারকে এদিন হুমকি দেন জলপাইগুড়ি তৃণমূল নেতা কৃষ্ণ দাস। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শুক্রবার এসআইআর এর বিরোধিতা করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে বিশাল মিছিল হয়। এসসি ওবিসি সেলের রাজগঞ্জ ব্লক কমিটির ডাকে এই মিছিলে পা মেলান প্রায় 2000 মানুষ। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস এবং অন্যান্য জেলা এবং ব্লক নেতৃত্ব। মিছিলের পর আমবাড়ির তারঘেরা ময়দানে জনসভা হয়। এসসি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাসের অভিযোগ, এসআইআর এর আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। খসড়া তালিকায় মতুয়া, রাজবংশী সহ হিন্দুদের নামই বেশি করে বাদ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষেরা এদেশেও অত্যাচারিত হচ্ছেন এসআইআর
এফআইআর এর মাধ্যমে অভিযোগ তার। এই ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছেন কৃষ্ণ দাস। খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখা যায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণ দাস। মানুষ সংবিধান হাতে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে নেপালের জেনজি আন্দোলনের প্রসঙ্গ টেনেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মানুষের আন্দোলনের জেরে নেপালের নেতা মন্ত্রীরা প্লেনে ঝুলে পালিয়েছেন মন্তব্য করে প্রকারান্তে কেন্দ্রীয় সরকারকেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। নমশূদ্র লোক পাওয়া যাচ্ছে কাদের? রাজবংশী লোক। তাহলে এই লোক একটা দেশ ছেড়ে কেন আসলো? মাতৃভূমি স্বর্গের সমান, মাতৃভূমি কেউ কখনো ছাড়তে চায় না। তাহলে মাতৃভূমি থেকে কেন চলে আসলো? এসব বিচার বিবেচনা করা উচিত। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে রাজ্যে ন্যায্য ভোটারদের নাম যদি তালিকা থেকে বাদ যায় বৃহত্তর আন্দোলন। অবশ্যই অবশ্যই, কারণ যে ফন্দি করছেন, যে ছকটা করছেন, আমি তো প্রথমেই বললাম যে অনেক সময় বাবা মা মারা গেছে, এরকম অনেক আমরা দেখতেছি যে 2002 সালে বাবা মার নাম বাদ যায়, 2002 সালে নাম ওঠে না, তার পরবর্তী নাম ওঠে, সে কিন্তু আজকে বিপদে পড়ে গেছে। সে এখন কোথায় যাবে? যদি আমরা দেখি সে কিন্তু এখানকার মানুষ, কিন্তু তাদের এই নিয়ম অনুযায়ী সে কিন্তু আজকে সেই নাম তুলতে পারছে না, কোথাও লিঙ্ক পাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলছি সরলীকরণ আমাদের করা উচিত। 16 তারিখ খসড়া তালিকা বেরোচ্ছে, সেখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা আন্দোলনে যেতে হবে। আন্দোলন ছাড়া তো বিকল্প কিছু নেই। আপনারা দেখছেন যখন অন্যায়ের সীমানা পার হয়ে যায় তখনই কিন্তু আমরা নেপালের মতো জায়গা দেখলাম যে প্রধানমন্ত্রী বা বাদবাকি মন্ত্রীরা সেখান থেকে কিন্তু প্লেনের ভিতরে যাইতে পারেনি, ঝুলে যাইতে হয়েছে। পাবলিক শেষ কথা বলবে, জনগণ শেষ কথা বলবে, জনগণের উপরে কোনো কিছু নাই। যদি দেখা যায় সংবিধানকে মান্যতা না দিয়ে, সংবিধানকে শ্রদ্ধা না করে, সংবিধানের পাতা না পড়ে যদি মানুষের উপরে দলন পীড়ন এরকম নীতি হয়, তাহলে মানুষ লাস্টে যদি হাতে আইন নিয়ে নেয়, মানুষ যদি সংবিধানকে হাতে নিয়ে যদি নামে, সেদিন কিন্তু এদের এই বারবারান্ত কিন্তু থাকবে না, এরা কিন্তু থাকতে পারবে না। যা যা মানুষের সাথে যা যা আন্দোলন করা দরকার তাই তাই করতে হবে। আর ভারতবর্ষ তো আন্দোলনের দেশ, ভারতবর্ষ তো 200 বছর আন্দোলন করে আজকে স্বাধীনতা পাইছে। মানুষের রাস্তায় নামবে, অবশ্যই নামবে, সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। সাধারণ মানুষের তো রুটি রোজগারের ব্যাপার, বাঁচার ব্যাপার, মাথা গুজানোর ব্যাপার, তারা যাবে কোথায়? নামতেই হবে, কিন্তু রাস্তা নেই। জাত ধর্মের লড়াই নয়, এ হলো জীবন জীবিকা নির্বাহের লড়াই। জলপাইগুড়িতে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো হকার্সদের পক্ষ থেকে। এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরে একটি ধিক্কার মিছিল হয়। মূলত কলকাতায় এক গরিব হকার শেখ রিয়াজুলের ওপর আরএসএস এবং বিজেপির অমানবিক আক্রমণের প্রতিবাদে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবিতে জলপাইগুড়ি স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়নের উদ্যোগে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। জেলা পার্টি অফিস থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরে পরিক্রমা করে। এই ধরনের অত্যাচার যারা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতেই তাদের এই মিছিল। শেখ রিয়াজুল যে হচ্ছে একজন হকার, সে গেছিল তার জীবন জীবিকার স্বার্থে, তার ব্যবসার স্বার্থে সে সেখানে গেছিল, কিন্তু একজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য তার উপরে পাশবিকভাবে আক্রমণ করা হয় এবং হচ্ছে তার জীবন জীবিকার উপরে আক্রমণ করা। আমাদের সংবিধান, আমাদের দেশের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে যে আমি হিন্দু হই, আমি মুসলিম হই, আমি খ্রিস্টান হই, আমি আমার ধর্ম আমি গুরুদুয়ারায় না মসজিদে না মন্দিরে পালন করব, কিন্তু রুটি রুজির সংগ্রামে আমার দেশের যে কোনো জায়গায় আমি হচ্ছে আমার রুটি জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি কাজ করতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে মানুষের জীবন জীবিকা রুটি রুজি হচ্ছে আজকে আক্রান্ত। 7 তারিখ থেকে আজকে 11 তারিখ এখনও পর্যন্ত রিজাউলের উপরে যারা আক্রমণ করলো তারা এখনও পর্যন্ত হচ্ছে অধরা, তাদের কোনো শাস্তি হয়নি। আরএসএস বিজেপি যেভাবে বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি আছে। সেখানে হচ্ছে জীবন জীবিকার উপরে যে কোনো আক্রমণকে আমরা লড়াই করেই প্রতিহত করব, আমরা আমাদের লড়াইয়ের ময়দানে থাকব। আর সেখানে দাঁড়িয়ে যারা আরএসএস বিজেপিকে হচ্ছে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও আমাদের হচ্ছে লড়াই জারি থাকবে। দুই প্রতিবেশীকে প্রকাশ্যে খুনের অভিযোগ, 2 মহিলা সহ 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সাজা ঘোষণা হওয়ার পর অভিযুক্ত এবং অভিযোগকারী 2 পরিবারের মধ্যেই বিবাদ শুরু হয় আদালত চত্বরে। যদিও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জলপাইগুড়ি রাজগঞ্জ থানার চড়ুয়া পাড়ায় খুনের অভিযোগ উঠেছে। 2014 সালের 31 মার্চ জলপাইগুড়ি রাজগঞ্জ থানায় খুনের অভিযোগ আসে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে একই গ্রামের দুই প্রতিবেশীর মধ্যে বাঁশ বাগানের বাঁশ কাটা নিয়ে বিবাদ শুরু হয়। সেই বিবাদকে কেন্দ্র করে 2014 সালের 31 মার্চের সকালে ধারালো অস্ত্র নিয়ে পড়শি পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে 3 জন গুরুতর জখম হয়। জখম দুজনকে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় বলে দাবি। গুরুতর জখম একজন চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে। এতদিন মামলাটি জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টে চলছিল। খুনের সঙ্গে কারা যুক্ত রয়েছে তারা এখনো পলাতক। গ্রেফতার হওয়া মোট 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিল বিচারক বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী সুভাষ চন্দ্র বসু। অভিযুক্তদের সাজা হওয়ায় অভিযোগ পরিবার খুশি। অভিযোগকারীদের তরফে এক সদস্য জানায়, আমরা চেয়েছিলাম ফাঁসির সাজা, যাবজ্জীবন সাজা হওয়ায় আমরা খুশি, এই অপেক্ষায় ছিলাম। ঘটনা তাতে সাক্ষী 11 জন সাক্ষী করা হয়েছে, একটা মার্ডার কেস, ডাবল মার্ডার। আর একজন ইনজিওর্ড হয়েছে, মানে পায়ের মধ্যে বল্লম মারছে, পাটা নষ্টই প্রায়, এখনও বেঁচে আছে, ইনজিওর্ড উইটনেস আছে। তারপরে যে ইনজিওর্ড উইটনেস তার ছেলে 164 ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনা দেখে। এর বউ যে থানায় ডায়েরি দিয়েছে, সাহেরা খাতুন থানায় ডায়েরি দিয়েছে, সেই ডায়েরির পরিপ্রেক্ষিতে থানায় একটা রাজগঞ্জ থানায় একটা কেস হয়। সেই কেসের পরিপ্রেক্ষিতে এখানে চার্জ হলো 326, 307, 302, 34, 147, 48। তাতে দেখা গেছে যে সাক্ষী 11 জন করা হয়েছে, তাতে সব চার্জই প্রমাণ হয়েছে, সেই জন্যে জজ সাহেব 1 নম্বর জজ মিসেস ভট্টাচারিয়া অ্যাডিশনাল ফার্স্ট ভট্টাচারিয়া, উনি সবাইকে সমস্ত আসামিকেই যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। এটাই হচ্ছে কতজন ছিল এর মধ্যে? ছিল 8 জন ফেস করছে ট্রায়াল, আরও 3-4 জন তারা পালিয়ে আছে, যারা ঘটনার সময় ছিল তাদেরকে পুলিশ ধরে নাই বা এখানে আসেনি। তো বলি একটা দৃষ্টান্তমূলক একটা সাজা হলো, দৃষ্টান্তমূলক সাজা হলো। ঠিক আছে, আপনার নাম? আর সুভাষ চন্দ্র বসু, সরকারি আইনজীবী। আমি কোনো কেস করতে গেলে পরে আমি স্পটে যাই, স্পট দেখি, দেখার পরে তবেই কাজ। রেশন বন্টনে নিম্নমানের খাদ্য সামগ্রী প্রদানকে কেন্দ্র করে চাঞ্চল্য মাল ব্লকে। উল্লেখ্য, বারংবার বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। রেশন বন্টনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ডোমকাঝোড়ার থাপা বস্তি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুয়ারে রেশন বন্টন কর্মসূচি চলছিল। সেখানে স্থানীয় রেশন ডিলার খাদ্য সামগ্রী নিয়ে আসেন। তখন স্থানীয় গ্রাহকরা অভিযোগ তোলেন, বারবার নিম্নমানের আতপ চাল বিতরণ করা হচ্ছে। তারা যে আটা পেয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। ক্ষুব্ধ সাধারণ মানুষ রেশন ডিলারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাদ্য দপ্তরের আধিকারিক এবং মালবাজার থানার পুলিশ। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানান, নতুন আটা এলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে। চাল এবং আটার মান নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানো হয়েছে। তবে স্থানীয় স্তরে প্রশ্ন উঠেছে, কিভাবে নিম্নমানের সামগ্রী গ্রাহকদের রেশন ডিলার প্রদান করছেন। এলাকাবাসী বাবলু হক এবং খলিফুল হক প্রমুখ জানান, রেশনে চাল এবং আটার মান খুবই খারাপ। সেদ্ধ চালের পরিবর্তে রেশনে আতপ চাল প্রদান করা হয়, তাও আবার নিম্নমানের। মহকুমা খাদ্য আধিকারিক কিংসুক মিত্র জানান, অভিযোগের ভিত্তিতে যাবতীয় রিপোর্ট ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। মাল পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য সুশীল রায় ফোনে জানিয়েছেন, সরকার 42 টাকা দরে চালের দাম ধার্য করেছে, সেখানে অতি নিম্নমানের আতপ চাল প্রদান করা হচ্ছে। আটার বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধা। স্থানীয় স্তরে আটা কিনে ডিলারদের একাংশ তা আবার গ্রাহকদের প্রদান করছেন। রেশনে নিম্নমানের খাদ্য সামগ্রী প্রদানকে কেন্দ্র করে বারংবার গ্রাহকদের তরফে অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে বর্তমানে রেশন ব্যবস্থা নিয়েই বলে মত উপভোক্তাদের। এটা আবার বলা আছে কি, এখানে আটা ভালো না, আটাটা 12 দিন 13 দিন সময় আছে। আটাটা ধরুন আমরা 20 প্যাকেট 22 প্যাকেট আটা পাচ্ছি আর কি। আটাটা বাইরে নিয়ে গেলে বা খাইতে খাইতে আটাটা এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা রেশন নিচ্ছি না।
আর আতপ চালের বিষয়টা হয়তো এখানে বারবার আতপ চাল দিচ্ছে, কারণ এখানে গ্রামে সবাই আতপ চাল খেতে পায় না, তাই না? এই জন্য আমরা আতপ চাল দিচ্ছি না, বারবার আতপ চাল দেয়, উষা চাল দিচ্ছে না, সিদ্ধ চাল। আটাটা কি দেওয়া হচ্ছে? আটা দেওয়া হচ্ছে, আটাটা খারাপ, আমার আটা পছন্দ না, এই আটা আমরা নিব না। আচ্ছা, আপনার নাম? বাবুল হক। এই জায়গাটার নাম কি? গ্রাম ডেমকাচড়া। ডেমকাচড়া, ঠিক আছে। দেখুন এখানে মানে আমি এখানে এসে দেখি কিছু লোক মানে শুনছে না। ঘটনাটা হচ্ছে এদের বক্তব্য আর কি, আমিও তো এখানকারে, এদের বক্তব্য যে চাল দিচ্ছে অন্য অন্য জায়গায়, উষা চাল দিচ্ছে, সিদ্ধ চাল দিচ্ছে, তো আমাদের এখানে আর কি বারবার প্রত্যেক মাসে মানে যেটাকে বলে আতপ চাল দেয়। এই নিয়ে একটা কমপ্লেন এখানে আছে। আর কমপ্লেন সব থেকে বড়ো কমপ্লেন হচ্ছে এদের এটাই যে আটার দিচ্ছে, যে আটা সে আটাটাতে মনে করেন যে এক্সপায়ার ডেট এখনও মানে 13 দিন বাকি আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যারা 20 প্যাকেট 25 প্যাকেট আটা পায়, তো তারা তো মনে করো যে আটাটা একদিনে খাচ্ছে না, তো 20 প্যাকেট আটা বাড়ি নিয়ে দেখতেছে, ওরা খাইতে খাইতে মনে করো মানে এক্সপায়ার ডেটটা পার হয়ে যাচ্ছে। তো সেখানে পার হয়ে গেলে মনে করেন তো সে আটাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা খালে হয়তো মানুষের অসুবিধা দাঁড়াবে। তো এটাই এখানকার মানে আমি দেখলাম যেটা আর কি এখানকার বক্তব্য এটাই, নিয়ে আজকে এই সংবাদ বন্ধ করে দিছে। আমাদের স্থানীয় এখানকার একটাই দাবি যে পুনরায় মানে সিদ্ধ চাল দেওয়া হোক। আর সিদ্ধ চাল দিচ্ছে না কেন এটা আমরা ডিলারশিপের কথা জানতে চাই। আর আটার যেটা দেওয়া হোক, এটা আমরা মনে করি আজকে এখানে 11 তারিখে দিচ্ছে, 11 তারিখ থেকে নিয়ে আগামী 11 তারিখ পর্যন্ত যাতে এক্সপায়ার ডেট থাকে এরকম কীভাবে আটা দেওয়া হোক। আচ্ছা, বড়দিনের উৎসবের প্রস্তুতি নিয়ে বৈঠক, শহর সাজানো থাকবে আলোকসজ্জায়, সাথে থাকবে শোভাযাত্রাও, বললেন মেয়র গৌতম দেব। বড়দিনকে সামনে রেখে শিলিগুড়ি পৌর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পর্যটন দফতর, এসডিএ শিলিগুড়ি, ডিসিপি ট্রাফিক সহ শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরামের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, 22 এবং 23 ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে এই বছরের অনুষ্ঠান আরো বৃহৎ এবং আকর্ষণীয়ভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়র আরো জানান, 22 ডিসেম্বর একটি বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যা এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হবে। শহরের প্রধান প্রধান রাস্তায় আলোকসজ্জায় সাজানো হবে সারি সারি লাইট দিয়ে, যা উৎসবের আমেজ বাড়াবে। বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত এই পুরো সময় জুড়েই একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সাজসজ্জা এবং উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে। শহর সাজানো থাকবে 1 জানুয়ারি পর্যন্ত। আমরা আজকে ক্রিসমাস ডে মিটিং করলাম, 22 আর 23 তারিখ আমাদের খুব ভালো করে আমাদের হবে। খ্রিস্টান কমিউনিটির যে অর্গানাইজেশনসটা আছে তাদের নিয়ে আইএনসি এর একটা স্টল থাকবে, কর্পোরেশনের স্টল থাকবে, এমএসএসি গ্রুপটা থাকবে, ওদের 3-4-5টা স্টল থাকবে, তারপর ট্যুরিজমের স্টল থাকবে, আইএনসি সুন্দর স্টল থাকবে। স্টেজ হবে 22 আর 23 তারিখ, 2 দিন প্রোগ্রাম। স্কুলের চিলড্রেনরা সবাই নানা প্রোগ্রাম করবে এবং 22 তারিখে একটা সুসজ্জিত শোভাযাত্রা বিকেলের দিকে হবে। আমরা সব শিডিউলগুলো দিয়ে দেবো, এয়ারভিউ মোড় অব্দি যাবে, লাইট দিয়ে সাজানো হবে শহরের প্রধান রাস্তা, আর সান্তা ক্লজ, ক্যারিয়ার এসব দিয়ে জায়গাটা যেভাবে সাজানো হয়। এবং আমাদের ওই দিন 2টো আইল্যান্ড যেগুলোকে কেটে কেটে নষ্ট করে দিয়েছিল, সেটাকে আমরা রিবিল্ড করেছি, সেটারও আমরা 22 তারিখে আমরা করে দেবো। এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, সব মিলে খুব ভালো একটা ফেস্টিভ্যাল মুড এটা হয়। এবং আমাদের শহর সাজানোটা 1 তারিখ অবধি থাকবে, 1 জানুয়ারি 2026। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়।
সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। শিক্ষামূলক ভ্রমণে তপশিলি ফ্রি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের শিক্ষার বিস্তার পাশাপাশি মানসিক বিকাশের লক্ষ্যে শিক্ষামূলক ভ্রমণে বেরোলো জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবারে তপশিলি ফ্রি হাই স্কুল। এদিন ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী মোট 110 জন ছাত্রছাত্রীকে নিয়ে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শিক্ষক ধ্রুবজ্যোতি রায় সরকার জানান, আমরা 110 জন ছাত্রছাত্রীকে নিয়ে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে শিক্ষামূলক ভ্রমণে বের হয়েছি। প্রকৃতপক্ষে শিক্ষার সাথে সম্পর্কিত বিষয়গুলির ওপরেই এই ভ্রমণ কেন্দ্রীভূত। এখানে হাতে কলমে বিজ্ঞান শেখার বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবেন ছাত্রছাত্রীরা। তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে বিজ্ঞানের ওপর আরো বেশি করে স্বাবলম্বী হতে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ছাত্রছাত্রীদের ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্য থেকে 110 জন বাচ্চাকে নিয়ে আজকে আমরা শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়িতে। প্রকৃতপক্ষে শিক্ষার সঙ্গেই সম্পর্কিত একটি বিষয়ে ওদের সায়েন্স সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার একটা প্রাথমিক পাঠ ওরা পাবে। ওদের বার্ষিক পরীক্ষার ঠিক অব্যবহিত পরেই ওদের আনন্দ দিতে, শিক্ষা যাতে ওরা আরও বেশি নিজেদেরকে উৎসাহিত করতে পারে সেই লক্ষ্যেই ওদেরকে আমরা এই শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাচ্ছি। প্রকৃতপক্ষে একটা সাবসিডাইজড রেটে ওদের নিয়ে যাওয়া হচ্ছে। ওদের কাছ থেকে আমরা যে আর্থিক চাঁদা নিয়েছি সেই চাঁদা দিয়ে ওদের এন্ট্রি ফি এবং খাওয়ার পয়সা, বাদবাকি যাতায়াত, টিফিন, ওদের রাইটিং প্যাড, কলম ইত্যাদি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের এই শিক্ষামূলক ভ্রমণ থেকে ছাত্রছাত্রীরা নতুন নতুন বিষয়কে নিজেদের মেলে ধরতে পারবে এই প্রত্যাশা করছি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। রেশনে খাদ্য সামগ্রীর নিম্নমান নিয়ে ক্ষোভ এলাকাবাসী। বারংবার বিভিন্ন ব্লকে একই ঘটনা নিয়ে ক্ষুব্ধ মানুষ রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক এবং মালবাজার থানার পুলিশ। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তাতে যোগ্য ভোটারের নাম বাদ গেলে সংবিধান হাতে আন্দোলনে নামবেন হুঁশিয়ারি তৃণমূল নেতার। শুক্রবার এই নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের এসসি ওবিসি সেলের। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।